হ্যালো এভরিবডি। সো আজকে আমাদের টপিক হলো জিরো অর্ডার রিয়াকশন। একে একে আমরা জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার রিয়াকশনগুলো করব যেরকম বলেছিলাম। সো সময় না নষ্ট করে আমরা শুরু করি। আমাদের টপিক আজকে জিরো অর্ডার রিয়াকশন। চলো হেডিং দাও, জিরো অর্ডার রিয়াকশন। সো ফার্স্টে আমরা একটা রিয়াকশন নেব। এ গিভস প্রোডাক্টস, এই রিয়াকশনটা আমরা নেব। লিখে ফেলো সবাই, এ গিভস প্রোডাক্ট। সো এ গিভস প্রোডাক্টে সবার আগে আমি এখানে যেটা লিখবো দেখো, অ্যাট টাইম টি ইজ ইকাল টু জিরো। আমি ধরলাম এখানে যে কনসেন্ট্রেশন আছে এটা এ আছে, ঠিক আছে? তো প্রোডাক্ট জিরো আছে, বুঝলাম। প্রোডাক্ট পি শুধু, ঠিক আছে? এটা পি, ইজি করে নিলাম জিনিসটাকে। অ্যাট টি ইজ ইকাল টু, ধরো ইকুইলিব্রিয়াম রিচ করে গেছো, কি কোনো একটা টাইম রিচ করেছো, টি ইজ ইকাল টু টি। সো এই সময় ধরো এ থেকে এক্স রিয়াক্ট করে গেছে, তাহলে এখানে কত তৈরি হয়েছে? এক্স তৈরি হয়েছে। সো অরিজিনাল কনসেন্ট্রেশন অফ এ কত? অরিজিনাল কনসেন্ট্রেশন অফ এ, তো তুমি বলবে অরিজিনাল কনসেন্ট্রেশন অফ এ স্যার এটা, তাই তো? তাহলে এটাকে আমরা জেনারেলি এভাবে দেখাই, এ নট। অরিজিনাল কনসেন্ট্রেশন অফ এ হচ্ছে হলো এ, আর এ অ্যাট টাইম টি কত আসছে? তুমি বলবে স্যার এ মাইনাস এক্স, তাই তো? এটা আসছে। আচ্ছা, এবার রেট অফ দ্য রিয়াকশন আর ও আর, দ্যাট ইজ রেট অফ রিয়াকশন, এটা কি হয়? বললো স্যার এটা তো আমরা জানি মাইনাস, এই ক্ষেত্রে তো স্যার ডিএডিটি, কারণ এখানে কোনো স্টোইশিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত আছে? 1 আছে, তো ডিএডিটি। সেই ডিএডিটি যদি আমি করি, তার মানে কি দাঁড়াচ্ছে? চেঞ্জ ইন এ। তো চেঞ্জ ইন এ কত এখানে? জাস্ট ভাবো, ডিএডিটি চেঞ্জ ইন এ, তাহলে যদি আমরা চেঞ্জটা বার করার চেষ্টা করি উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে কি আসবে? এ মাইনাস, অথবা এ মাইনাস এক্স মাইনাস এ, তাই তো? এ মাইনাস এক্স মাইনাস এ, সেটা কি করার এখানে সত্যিই দরকার আছে? দরকার নেই। দেখো ভালো করে, এ ইজ এ মাইনাস এক্স, তাই তো? আমি এটাকে ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করে দেবো, তাহলে কি আসবে? দেখো, এটাকে যদি ডিএডিটি করো তাহলে কি আসবে? ডি, এইটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা ডিএডিটি জিরো, মাইনাস ডিএক্স ডিটি, মাইনাস ডিএক্স ডিটি, ঠিক আছে? তো ডাইরেক্ট করতে পারো, এখানে তো আমি ফাংশনটা পেয়ে গেছি, এই হলো আমার ফাংশন। তো এখানে কিন্তু আমি একটুখানি ওই ফাউন্ডেশন ফিজিক্স করেছিলাম আমরা, সেটা একটু ইউজ করলাম। মনে আছে তোমরা করেছিলে ফাউন্ডেশন ম্যাথমেটিক্যাল টুলস রিকোয়ার্ড ফর ফিজিক্স, সেটাকে ইউজ করলাম এখানে। মাইনাস ডিএক্স ডিটি, তো এখানে মাইনাস মাইনাস উড়ে যাবে, তাহলে রেট অফ দ্য রিয়াকশন এখানে কি আসবে? তুমি বলবে স্যার এটা আসবে ডিএক্স ডিটি। বুঝতে পেরেছিস সবাই? দেখে নে বুঝতে পেরেছিস কিনা, ঠিক আছে? আর না হলে নিজেরাও একবার করতে পারিস, ডিএটা বার কর। হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন কনসেন্ট্রেশন? চেঞ্জ ইন কনসেন্ট্রেশন কি এসছে? রেট তো আলটিমেটলি আমরা পজিটিভই লিখি, তো তুই এ মাইনাস এক্স কর, তাহলে কি হবে? দেখ এক্সই আসবে, তো ডিএক্স ডিটি হবে। সেভাবেও করতে পারিস, কোনো চাপ নেই। হলো? সো আমার ডিএক্স ডিটি এলো, কি? রেট অফ দ্য রিয়াকশন। খুব ভালো। এবার আমরা জানি জিরো অর্ডার রিয়াকশানে আমাদের কি হয়, আমরা তো রেট ল লিখতে শিখে গেছি। সেটা হলো রেট অফ দ্য রিয়াকশন, জিরো অর্ডার রিয়াকশানের রেট অফ দ্য রিয়াকশন হলো কে, রেট কনস্ট্যান্ট, এ রেস টু দি পাওয়ার অফ জিরো, তাই তো? এবার রেটটা কি? রেটটা হলো ডিএক্স ডিটি, তাহলে আমি আরামসে এখানে কি বসাতে পারি? আরামসে এখানে আমি ডিএক্স ডিটি বসিয়ে দিতে পারি। ডিএক্স ডিটি কি হবে? শুধু কে হয়ে যাবে, তাহলে ডিএক্স কি হবে? ডিএক্স হবে কে ডিটি। তারপরে তুই বলবি স্যার এবার করে দাও ইন্টিগ্রেশন। আমি করবো ডেফিনেটলি ইন্টিগ্রেশন, জিরো থেকে টাইম টি অবধি। এবার প্রথমে বল, এই এক্স এর ভ্যালু যখন টাইম টি ইজ ইকাল টু জিরো ছিল তখন কত ছিল? এক্স তো কিছু ছিলই না, তাই না? এক্স এর ভ্যালু যখন টাইম টি ইজ ইকাল টু জিরো ছিল কত ছিল? এক্স তো কিছু কিছু তো রিয়াকশনই করেনি, তার মানে এটা ছিল জিরো। আর ফাইনাল কত হলো? এক্স। তাহলে এটা কি হবে? এক্স আপার লিমিট এক্স, লোয়ার লিমিট জিরো, এটা কে বেরিয়ে যাবে টি, আবার আপার লিমিট জিরো, সরি আপার লিমিট তো টি, লোয়ার লিমিট জিরো, তাহলে কি এলো? এক্স ইজ ইকাল টু কেটি, তাই তো? এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ইকুয়েশন আমরা পেলাম।
এক্স ইজ ইকাল টু কেটি একটা ইম্পর্ট্যান্ট ইকুয়েশন যেটা আমরা এখন পেলাম। ঠিক আছে, সো এখান থেকে কিন্তু আমি দুটো জিনিস করব, দুটো জিনিস আমি এখান থেকে এইখানেই মিটিয়ে ফেলবো, ঝামেলাটা আমি এখানেই মিটিয়ে ফেলতে চাইছি। দুটো দুটো আমি এখানে গ্রাফ করব। ঠিক আছে, দুটো গ্রাফ করব। একটা হলো ডিএক্স ডিটি, ঠিক আছে, আর একটা হলো এক্স। ডিএক্স ডিটি উইথ রেসপেক্ট টু টাইম, আর একটা হলো এক্স উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে অ্যাকচুয়ালি ডিএক্স ডিটি কি আমি সেটাও কিন্তু অ্যাকচুয়ালি এখানে পেয়ে গেছি অলরেডি, কিন্তু আমার ডিএক্স ডিটির ফর্মুলাটাও জানা। কি সেটা? এই দেখ, ডিএক্স ডিটি দেখতে পাচ্ছিস সবাই? সো ডিএক্স ডিটি ইজ ইকাল টু কে, তার মানে ডিএক্স ডিটি টাইমের সাথে চেঞ্জ হচ্ছে না, তাহলে ডিএক্স ডিটি কিন্তু এখানে কনস্ট্যান্ট এরকম। ঠিক আছে, আর এক্স ইজ ইকাল টু কেটি মানে কি, এখানে কোনো ইন্টারসেপ্ট নেই, তার মানে একদম এখান থেকে শুরু হচ্ছে এই, আর এখানে তাহলে স্লোপ কি, তুই বলবি স্লোপ ইজ ইকাল টু কে। বোঝা গেল কিনা দেখে নে, বোঝা গেল কিনা দেখে নে আরামসে, এতটুকু অবধি। তারপরে আমরা আবার এগোবো। আমরা কিন্তু জিরো অর্ডার কাইনেটিক্স হয়ে গেল আমাদের, এবার এটারই আর একটা ফর্ম করবো আমরা। জিরো অর্ডার কাইনেটিক্স আমাদের হয়ে গেছে, এটারই আর একটা ফর্ম আমরা করব, এটারই আর একটা ফর্ম আমরা করব। কি ফর্ম করব দেখ। তো ফাইনালি আমার রিয়াকশনটা কি ছিল আরেকবার লিখি, যেহেতু আর একটা ফর্ম করবো আরেকবার তো রিয়াকশন লিখতে হবে। এ গিভস প্রোডাক্ট পি, এটা এ ছিল, এখানে 0 ছিল, এ মাইনাস এক্স হলো, এবং এখানে এক্স হলো। খুব ভালো। এবং আমরা জানি আমাদের এই যে এটাকে আমরা কি ধরি, এটাকে আমরা ধরি এ নট, আর এটাকে কি ধরি এ অ্যাট দ্য টাইম টি। ঠিক আছে, এটা টাইম টি, টি যখন 0 হবে তখন আমরা এটাকে লিখবো এ নট। ঠিক আছে, দেখো এইবার আমাকে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ এ অ্যাট দ্য টাইম অফ টি, তখন তুমি বলে দেবে এ মাইনাস এক্স, তাই না? এটা হলো অ্যাট এনি টাইম। এবার দেখো রেট অফ দ্য ইকুয়েশন, রেট ইজ ইকাল টু কি মাইনাস ডিএডিটি। এটা মানে কি এ অ্যাট এনি পয়েন্ট অফ টাইম, এ অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। তো এটা কি হবে কে ইন্টু এ অ্যাট এনি পয়েন্ট অফ টাইম টু দি পাওয়ার 0। তাহলে এখানে কি হচ্ছে মাইনাস ডিএ ইজ ইকাল টু সত্যি কথা বলতে কে ডিটি, আর তো কিছু হচ্ছে না। এটাকেও যদি আমি ইন্টিগ্রেট করে দিই আগের মতোই, আর একবার করছি, ইন্টিগ্রেশনেরও প্র্যাকটিস হয়ে যাবে। তো 0 থেকে টি অবধি, যখন 0 ছিল টাইম তখন এর ভ্যালু কত ছিল, ভাবো যখন 0 ছিল টাইম তখন এর ভ্যালু কত ছিল। তো তুমি বলবে টাইম যখন 0 ছিল এর ভ্যালু স্মল এ ছিল, যেটাকে আমরা এ নট দিয়ে ডিনোট করতে পারি। ঠিক আছে, আর যখন টাইম টি হয়েছে তখন সেটাকে আমরা কি বলছি এ টি। ঠিক আছে, সো আরামসে করি আমরা, এর মাইনাসটা মাইনাসের জায়গায় রাখলাম, এটা কি আসবে এ আসবে, এখানে এটা আসবে এ নট, আর এটা আসবে এটি। ঠিক আছে, ইজিক্যাল টু কি হবে কে, এটা ডাইরেক্ট লিখে দিচ্ছি, টি হবে। আচ্ছা, এইবার আমি এখানটা করছি, তোমরা তোমাদের নিচে নিচে করতে থাকো। সো এটা যদি করো তুমি তাহলে কি আসবে দেখো, এখানে একটা মাইনাস আছে, এনিওয়েজ আমি মাইনাসটা রেখে আগে করে নিচ্ছি যাতে তোদের কোনো সমস্যা না হয়। টি মাইনাস এ নট ইজ ইকাল টু কেটি। এবার মাইনাসটা যদি ভেতরে নিয়ে যাই তাহলে কি হবে, এ নট ইজ ইকাল টু সরি এ নট মাইনাস এটি ইজ ইকাল টু কেটি, তাই তো? এবার দেখ এটাকে একটু রিওরিয়েন্ট করে লেখা যেতে পারে, আমি ফাইনাল যে কনসেন্ট্রেশন সেটাকে বাদিকে রেখে বাদবাকি যদি সব ওদিকে নিয়ে যাই তাহলে এটা আসবে এ নট মাইনাস কেটি।
এটাকেই অনেক বইতে বাচ্চাদের অনেক সময় সুবিধা হয়, তাই জন্য এটাকে এইভাবেও লেখা থাকে। আমি লিখছি, এটা নোটেশনটা একটু চেঞ্জ করে, CA ইজ ইকাল টু, ইনফ্যাক্ট আমিও ছোটবেলায় এই নোটেশনটা ইউজ করতাম, KT। তো বোথ দ্য নোটেশনস আর ইকুয়ালি অ্যাকসেপ্টেবল। এটা হলো ফার্স্ট অর্ডার কাইনেটিক্সের, সরি জিরো অর্ডার কাইনেটিক্সের ইউজেবল ফর্ম। এটা দিয়ে তুমি জিরো অর্ডার কাইনেটিক্সের অঙ্ক টঙ্ক এইসব যেগুলো আছে সেগুলো করতে পারো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে সবার কাছে? তো সুন্দর ইকুয়েশন এলো, সুন্দর জিনিস এলো। এবার দেখো, আমি যদি তোমাকে বলি হোয়াট ইজ দিস, দিস ইজ নাথিং, সরি দিস ইজ নাথিং বাট a মাইনাস এক্স, মাথায় রাখবে। সো এখানে যদি আমি একটা গ্রাফ আঁকি, এখানে যদি আমি একটা সিম্পল গ্রাফ আঁকি, ঠিক আছে, তাহলে সেই গ্রাফের এখানে ধর, এখানে তো টাইম থাকবে, কোনো অসুবিধা নেই। এখানে আমি CA দিতে পারি, অর এটি দিতে পারি, অর a মাইনাস এক্স দিতে পারি। অ্যাকচুয়ালি এতগুলো নোটেশন করাচ্ছি কারণ কি, কোন নোটেশনে কোশ্চেনে দেবে সেটা বুঝতে অসুবিধা হয় অনেক সময়তে। তাই জন্য সব রকমের নোটেশন একটু জানা থাকলে কোশ্চেনটা দেখলে কনফিডেন্স পাওয়া যায়। কনসেপ্ট ঠিক থাকলে কোশ্চেন হয়ে যাবে, কিন্তু একটা কনফিডেন্সের ম্যাটার করে, ওটা বলে লাভ নেই। চেনা জিনিস থাকলে হেভি কনফিডেন্স পাওয়া যায়। আচ্ছা, তো এবার এটা দেখো কি হচ্ছে, উইথ টাইম কিন্তু এটা কমছে, ডেফিনেটলি ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, কিন্তু উইথ টাইম কিন্তু এটা কমছে, তাই না? তাহলে এটা কিরকম হবে, এরকম একটা কিছু হবে। ঠিক আছে, এরকম একটা কিছু হবে। এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হলো ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট মানে CA নট হতে পারে, অর A হতে পারে, তাই না? এটাই তো A ছিল, অর A নট হতে পারে। হোয়াট ইজ দ্য স্লোপ? তো তুমি বলবে স্যার স্লোপ তো এখানে মাইনাস কে, একদম ঠিক বলেছো, স্লোপ কিন্তু মাইনাস কে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, স্লোপ কিন্তু এখানে মাইনাস কে। আর এই লাইনটাকে যদি আমি এক্সটেন্ড করে দিই, তাহলে কিন্তু at certain time t the concentration will be 0. This is basically t completion, t completion। ঠিক আছে, টি কমপ্লিশন। এবার আর একটা জিনিসে আসবো, একটা হলো টি কমপ্লিশন। টি কমপ্লিশনকে অনেক সময় আমরা টি 100%ও লিখে থাকি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, এটা লিখতে পারো। আর একটা জিনিসে এবার আমরা খুব তাড়াতাড়ি আসবো, সেটা হলো তোমার হাফ লাইফ অফ দ্য রিয়াকশন। ঠিক আছে, হোয়াট ইজ হাফ লাইফ, কারণ কি এরপর থেকেই হাফ লাইফে যেতে আমাদের একদম ইজি হয়ে যাবে জিনিসটা। সো আমরা দুভাবে ডেরাইভ করলাম, দুটো নোটেশনের জন্য, আলাদা কিছু না, দুটো নোটেশনের জন্য এবং দুটো আলাদা আলাদা গ্রাফের জন্য আমরা দুভাবে ডেরাইভ করেছি। এবার চলো আমরা করব, হেডিং দাও, হাফ লাইফ। হাফ লাইফ অফ এনি রিয়াকশন। এটা কিন্তু এরকম নয় যে শুধু জিরো অর্ডারে হবে, হ্যাঁ ডেফিনেটলি এক্সপ্রেশন আলাদা হবে। হাফ লাইফ মানে হচ্ছে হলো, দেখো টাইম টেকেন by reactants to react half of its initial concentration, অথবা ইনিশিয়াল কনসেন্ট্রেশনের থেকে যখন হাফ হয়ে যায় সেটাকে আমরা হাফ লাইফ বলি। নাও লেট আস কনসিডার আমাদের জিরো অর্ডারে হাফ লাইফ আমরা কি করে বার করব। তো জিরো অর্ডারে দেখো আমি CA নট দিয়ে করছি। CA নট কি ছিল, সরি আমি CA দিয়ে করছি। CA ছিল কি, CA নট মাইনাস KT, এটা ছিল। তুমি A নট দিয়েও করতে পারো, AT A নট দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে যখন টাইম T ইজ ইকাল টু T হাফ যখন হবে, তখন এই যে কনসেন্ট্রেশনটা ইনিশিয়াল কনসেন্ট্রেশনের হাফ হয়ে যাবে। এই হলো গল্প হাফ লাইফের। তাহলে আমরা কি করব, এখানে এই টি এর জায়গায় তুমি টি হাফ বসিয়ে দাও, তাহলে কি হবে দেখি, CA হয়ে যাবে CA নট বাই 2, এটা হবে CA নট, কোনো চেঞ্জ নেই, মাইনাস KT হাফ। ঠিক আছে, তাহলে যদি এটাকে পাশে নিয়ে আসি, KT হাফ, আর ওদিকে চলে গেলে CA নট বাই 2।
টি হাফ কত হবে CA নট বাই 2K। ভেরি ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা পেলাম আমরা এখানে, হাফ লাইফ অফ এ জিরো অর্ডার রিয়াকশন। খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু হাফ লাইফ অফ এ জিরো অর্ডার রিয়াকশন, মাথায় রাখবে এটা। আচ্ছা, নাও এটার মধ্যে আর কি বলার আছে, অবশ্যই এখন অনেক কিছু জিনিস এটার মধ্যে অ্যানালিসিস করার আছে, আমি সেগুলোতে আসবো। টি হাফকে কিন্তু অনেক সময়তেই T50% কথাটা বলা হবে, ঠিক আছে? তো এগুলোর সঙ্গে কিন্তু সড়গড় থাকতে হবে, না থাকলে সমস্যায় পড়ে যাবো আমরা। সড়গড় থাকতে হবে এগুলোর সঙ্গে, একদম সিম্পল বলে দিচ্ছি, ঠিক আছে? হলো। আচ্ছা, কালকে আমাকে এই গ্রাফটাও দিতে পারে, চলো এটা ছোট করে এঁকে নিই। গ্রাফগুলো খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? ধরো তোমাকে বললো টি হাফ অথবা T50%-এর সঙ্গে তোমার ইয়ের গ্রাফ আঁকো। দেখো টাইমের সঙ্গে তো ডিপেন্ডেন্ট নয়, বোঝাই যাচ্ছে, টাইম তো কনস্ট্যান্ট হয়ে যাবে, কারণ এটা বেসিক্যালি কনস্ট্যান্ট, শুধু ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেন্ট। সো ইনিশিয়াল কনসেন্ট্রেশন যেরকম যেরকম তুমি চেঞ্জ করবে, সেরকম সেরকম কিন্তু তোমার টি হাফও চেঞ্জ হবে। ভালো করে দেখো তুমি, যেটা হচ্ছে এখানে সেটা হচ্ছে হলো তোমার, এটা কিন্তু ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ফলো করছে, তাই না? ইকুয়েশন অফ স্ট্রেট লাইন উইথ নো ইন্টারসেপ্ট। আর এটা স্লোপ কি হবে? এটা স্লোপ হচ্ছে হলো 1/2K, ঠিক আছে? এটা স্লোপ হচ্ছে 1/2K। করে ফেলো সবাই, আমরা একটা একটা জিনিস করে কভার করব এবং ইম্পর্ট্যান্ট পয়েন্টসগুলো কিন্তু আমরা ডিসকাস করব। এখানে অনেকগুলো ইম্পর্ট্যান্ট পয়েন্টস আছে যেগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করে নেবো লাস্টে, এগুলো ছাড়াও আরও কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টস আছে। এবার আমরা আসবো T100%। এবার আমরা আসবো T100%, T100% or completion time, or completion টাইম। জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে আমরা এটা করব এখন, চলো দেখি। তো দেখা যাক, তো T100% মানে কি, এই ইকুয়েশনটাতে আমি এই যে সিএটা যেটা আছে, দাঁড়াও আগে পুরোটা করে নিই, মাইনাস কেটি আগে বসিয়ে দিই। তো টি যখন T100 মানে 100 বসাবে, 100% টাইম, তখন কনসেন্ট্রেশন অফ এ কত হওয়া উচিত? তুমি বলবে স্যার জিরো হওয়া উচিত। তাহলে এটা হয়ে যাবে জিরো, ঠিক আছে? এটা হয়ে যাবে জিরো, এটা হবে CA নট মাইনাস KT 100%, ঠিক আছে? তাহলে T100% দেখো আরামসে এখানে, অথবা কমপ্লিশন টাইম আরামসে তুমি বলতে পারো CA নট বাই K, হুইচ ইজ নাথিং বাট, কম্পেয়ার করো এটার সাথে, হুইচ ইজ নাথিং বাট এটা ডাবল। তাহলে T100% জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে 2 × T50% আসছে। এটাও আমাদের একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, যদিও মনে কিন্তু খুব একটা রাখতে হয় না, অনেস্টলি স্পিকিং এগুলো হয়ে যায়, এগুলো অসুবিধা হয় না, ঠিক আছে? যত বেশি অঙ্ক করবে তার তত এগুলো মাথায় ঢুকে যাবে, এগুলো আর বলতে হয় না। বোঝা গেল এত অবধি? এবার আমরা ডিসকাস করব সাম ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্টস নিয়ে, কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টস যেগুলো না বললেই নয় আফটার দিস, কারণ ওইগুলোতে কিন্তু আংটা বেঁধে তোমাকে, যেই মেন বলো, বিভিন্ন এক্সামিনেশন বলো, অ্যাডভান্স বলো, আংটা বেঁধে তোমাকে নামাবে কিন্তু ওইগুলো, ঠিক আছে? তো সেই পয়েন্টসগুলো কিন্তু আমাদের ভালো করে জানতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ডেফিনেটলি স্যার কনসেপচুয়ালি কারেক্ট থাকলে আমায় কি করে করতে পারবেন, ওই যে বললাম কিছু জিনিস যদি জানা না থাকে কনফিডেন্স পাওয়া যায় না, আর কনফিডেন্স না পাওয়া গেলে কিন্তু অঙ্কটা নামে না, ঠিক আছে? চলো আমরা এগোই একটা একটা করে। একটা সিম্পল জিনিস ধরো, ধরো কোনো রিয়াকশানে দিল A প্লাস বি গিভস পি, এটা দিল। এবার এটার যদি রেট এরকম হয়, B⁻⁻1, তাহলেও কিন্তু দেখো ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন কিন্তু জিরো আসছে, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু জিরো অর্ডার রিয়াকশন, এটাও কিন্তু জিরো অর্ডার রিয়াকশন। সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, মানে ওভারঅল অর্ডার জিরো আসলে এটা কিন্তু জিরো অর্ডার রিয়াকশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। নেক্সট ধরো আর একটা জিনিস আমি নিচ্ছি, ধরো কোথাও দিল 3A গিভস প্রোডাক্ট, হতে পারে
এবার দেখো হোয়াট ইজ দ্য রেট অফ দ্য রিয়াকশন ওভার হিয়ার, তুমি বলবে রেট অফ দ্য রিয়াকশন স্যার এখানে তো -1/3 হয়ে যাবে, ডিএডিটি হয়ে যাবে। একদম ঠিক বলেছো, এটা কিন্তু এখানে রেট অফ দ্য রিয়াকশন, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখো, তাই তো, এটা রেট অফ দ্য রিয়াকশন, এবং দিস উইল বি ইকুয়াল টু কে এ নট টু দি, সরি এই নট তো থাকবে না, নটটা থাকবে না, ঠিক আছে, এটা থাকবে না, a টু দি পাওয়ার 0, ঠিক আছে। এবার যদি তুমি এটাকে মাইনাস ডিএডিটি করো, মাইনাস ডিএডিটি ইজ ইকাল টু এখানে কি হবে তাহলে 3k হবে, দেখো এখানে হবে 3k, তাহলে এখান থেকে তুমি যদি করেও নাও তাহলে কি আসবে, ফাইনালি আসবে এই যে a at the time of t will be is equal to a naught minus 3kt, ঠিক আছে। ইম্পর্ট্যান্ট, কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, অনেক সময় এই জিনিসগুলো মিস হয়ে যায়, এতক্ষণ শুধু কেটি ছিল, এখন 3kt এলো, কোথায় কনসেপচুয়াল মিস্টেক কোথায় হয়, এতক্ষণ আমরা এগোতে এগোতে এটা ভুলে যাই যে রেট অফ দ্য রিয়াকশন ইজ এই যে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে ডিভাইড করতে হবে, ওটা ভুলে যাব, আমার নাম্বারটাও ভুলে যাবে আমাকে, ঠিক আছে, এই হলো মুশকিল, বোঝা গেল এটা। আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা কি করলাম, আমরা করলাম টি হাফ করলাম, এবং তুমি দেখো এখানে ভালো করে দেখো একটা জিনিস, মাইনাস ডিএডিটি যখন করছি, ঠিক আছে, মাইনাস ডিএডিটি যখন করছি তখন কিন্তু 3k আসছে, এটা কিন্তু কে আসছে না। সো যখন টি হাফ বার করবে এই সেম জিনিসটা তুমি দরকার হলে করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই, এখানে টি হাফ বসাও, আমি বলছি এখানে টি হাফ বসাও, এখানে টি হাফ বসাবে, এটাকে বসাবে a0/2, তাই তো, এটা কিন্তু আসবে 2 ইন্টু 3k, মানে সোজা কথা 6k, ঠিক আছে, কারণ কি এখানে ফর টি হাফ ফর এ, টি হাফ ফর এ, এটা আমরা কি বার করলাম, টি হাফ কার জন্য বার করলাম, এর জন্য, কারণ কি কোনো না কোনো একটা রিয়াক্ট্যান্টের তো টি হাফ হবে, তাই না। আর এই যে আমি মাইনাস ডিএডিটি বার করলাম, মানে এটা এইটা কি, এটা হলো এই যে এক্সপ্রেশনটা, এটা হলো রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ, হ্যাঁ কি না, এটা কিন্তু রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ, এটা কিন্তু রেট অফ দ্য রিয়াকশন নয়, রেট অফ দ্য রিয়াকশন তো এটা ছিল, আমি এই জন্য রিলেটও করিয়ে দিয়েছিলাম আগের ক্লাসের বোধহয় লাস্টে, আমি রিলেট করে দিয়েছিলাম রেট অফ দ্য রিয়াকশন উইথ রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অ্যান্ড অ্যাপিয়ারেন্স, ঠিক তো, বোঝা গেছে। আচ্ছা, নেক্সট যাই আমরা, নেক্সট এগোই, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, এটা আমাকে নিতে হতো, তাহলে এরকম যদি কোনো সময় দেয় তাহলে কিন্তু এটা আমরা এইভাবে করব, ঠিক আছে। চলো, আর কিছু আছে ইম্পর্টেন্ট, হ্যাঁ আছে ডেফিনেটলি, আমরা এক্ষুনি কি পড়লাম, আমরা পড়লাম যে সি এ নট অথবা এ নট, তুমি যা, আচ্ছা এ নট দিয়েই যাই, কারণ কি বারবার তোমরা কনফিউজ হয়ে যাবে, আমি অ্যাকচুয়ালি সবকটা নোটেশন মাথায় রাখাতে চাই, আর কিছু না, এ নট মাইনাস কেটি ইজ ইকাল টু এ অ্যাট দ্য টাইম টি, তাই তো, অ্যাট দ্য টাইম টি, ঠিক। এবার ভালো করে দেখো একটা জিনিস, অ্যাট ইকুয়াল ইন্টারভালস অফ টাইমে, অ্যাট ইকুয়াল ইন্টারভালস অফ টাইমে এই যে এক্সপ্রেশনটা, এটাকে আমি একটুখানি অন্যভাবে দেখাচ্ছি, দেখো ওয়াই ইজ ইকাল টু, ধরো এক্স ধরে নাও এটাকে, এক্স মাইনাস সি টাইপ, ঠিক আছে, যদি টাইম ইকুয়াল থাকে, টাইম যদি ইকুয়াল থাকে 1 সেকেন্ড করে নিচ্ছ, তাহলে কি হবে, এক্স ইজ ইকাল টু সি হয়ে যাবে, তাহলে প্রতিবার এই যে এটা বেরোচ্ছে এটার থেকে কিন্তু সেম অ্যামাউন্ট মাইনাস হচ্ছে, বুঝতে পারছো কি বলছি, তাহলে আমরা এখানে বলতে পারি যেহেতু যেহেতু অ্যাজ, লেখো আমি এখানে লিখছি, অ্যাজ রেট অফ রিয়াকশন ফর জিরো অর্ডার ইজ কনস্ট্যান্ট, রেট অফ রিয়াকশন জিরো অর্ডারে কি হয়, কনস্ট্যান্ট হয়, ঠিক আছে, তো যেহেতু রেট অফ রিয়াকশন জিরো অর্ডারে কনস্ট্যান্ট হয়, সো অ্যাট ইকুয়াল ইন্টারভালস অফ টাইম, লেখো equal intervals of time, at equal intervals of time the reactants react, the reactants react in equal amount,
খুব বেশি অ্যামাউন্টে রিয়াক্ট করে না, ইকুয়াল অ্যামাউন্টে রিয়াক্ট করে। রিয়াক্ট্যান্টস রিয়াক্ট ইন ইকুয়াল অ্যামাউন্টস। হয়েছে? আর সাথে কি আমরা এটা বলতে পারি না যে concentration of reactants in each equal interval forms an decreasing AP. এটা কি আমাদের তোমাকে দেখাতে হবে? কি মনে হচ্ছে তোমাকে দেখাতে হবে এটা? চলো দেখিয়ে দিচ্ছি, যদি দেখাতে হয় মনে হয় তো দেখিয়ে দিচ্ছি। চলো চলো ধরো 1 সেকেন্ড করে নেব। তাহলে A is equal to A naught minus K, তারপর এটা A1, A2 will be is equal to A naught minus 2K, তারপরে A3 will be is equal to A naught minus 3K and so on. তাহলে এটা দেখো একটা ডিক্রিজিং এপিতে পড়ছে না? এটা পড়ছে তো একটা ডিক্রিজিং এপিতে নাকি? তো এইটা অনুযায়ী আমরা বলছিলাম যে ডিক্রিজিং এপিতে কেন পড়ছে অ্যান্ড অল। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি, আর কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটাকে জাস্ট রিলেট করে দাও এখানের সাথে, বাস। সুন্দর সুন্দর করে পয়েন্টগুলো কিন্তু আমরা করে যাচ্ছি একে একে। ঠিক আছে, এবার একটা কোশ্চেন নেব, পরে পাতাতেই নিই কোশ্চেনটা। এটাতে একটা ইম্পর্টেন্ট পয়েন্টও আছে কোশ্চেনটাতে। একটা রিয়াকশন দিয়ে দিয়েছে, এমটা হলো স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, কে গিভস প্রোডাক্ট। এটা বলেছে রেট কনস্ট্যান্ট ফর এ, রেট কনস্ট্যান্ট ফর এ। আচ্ছা এই কথাটার মানে কি? এই কথাটার মানে কি রেট কনস্ট্যান্ট ফর এ? তার মানে এটা হলো রেট কনস্ট্যান্ট ফর ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ, একদম রেট কনস্ট্যান্ট ফর ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ। তার মানে আমি এখানে লিখে দিতে পারি মাইনাস ডি এ, এটা কিন্তু আমি জিরো অর্ডার নিচ্ছি, হ্যাঁ অর্ডার হচ্ছে হলো জিরো, অর্ডার জিরো। ডি এ ডিটি উইল বি ইজিক্যাল টু কে, এইটা বলেছে। এটা এর জন্য বলেছে, মাথা রাখবে, এটা এর জন্য বলেছে, এটা অন্য কিছুর জন্য কিন্তু বলেনি। তো এখান থেকে আমি ডেফিনেটলি লিখতে পারি যে এ অ্যাট দ্য টাইম টি মাইনাস এ নট, সরি ইজ ইকাল টু করে দাও মাইনাস কেটি, যেটা আমাদের নর্মাল আসে ওটাই আসবে, আলাদা কিছু আসবে না। ঠিক আছে, আচ্ছা অনেক সময় মিস্টেক কি হয়, এই কেটাকে আমরা 1/m লিখে দিই। ঠিক আছে, সেটা হলে কিন্তু হবে না, এটাকে বলে দিয়েছে রেট কনস্ট্যান্ট অফ এ। So it is again very important. This is not for the reaction. This is for the A. That is rate of disappearance. This is rate of disappearance of A. ঠিক আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট হলো কিন্তু একটা। প্রতিটা জিনিস একদম বাক্স বাক্স করে রাখো, তোমার পরে পরীক্ষার আগে ডেফিনেটলি এটা কাজে আসবে। চলো আর একটা কেস নিচ্ছি, A plus 2B gives product, এটা বলেছে A plus 2B gives product। এখানে বলছে টি হাফ আগে বার করো, সো টি হাফ ফর এ বার করো। সো টি হাফ ফর এ কি হবে এখানে? এটার ইকুয়েশনের রেট কনস্ট্যান্ট কে দিয়ে দিয়েছে ইকুয়েশনের, তাহলে টি হাফ ফর এ তো চলো আমি জানি যে এ নট বাই 2K, কিন্তু হোয়াট উইল বি টি হাফ ফর বি? এটা কি বি নট বাই 2K হবে? হবে না, কেন বলো তো? কারণ কি এখানে 2B আছে। তাহলে এখানে কি হবে, কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি যখন এরকম স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট থাকবে আর এটা যদি রিয়াকশনের রেট কনস্ট্যান্ট হয়, তাহলে তুমি কি করবে, তুমি এখানে এই 2 এর সাথে এটা গুণ করে দেবে, তাহলে 2K ইন্টু 2, এটা নর্মালি কি হচ্ছে মানে এই বি এর রেসপেক্টে এফেক্টিভ রেট কনস্ট্যান্ট তুমি 2K নেবে, তাহলে কি হবে এখানে 4K। ঠিক আছে, তার মানে যেটা আমি বলতে চাইছি, এর হাফ লাইফ আর বি এর হাফ লাইফ সেম হবে না। হাফ লাইফ ইজ এ প্রপার্টি অফ অ্যান রিয়াক্ট্যান্ট,
এর হাফ লাইফ আলাদা হবে, বি এর হাফ লাইফ আলাদা হবে। আচ্ছা, যদি এদের হাফ লাইফ সেম করতে হয় তাহলে কি সেটা করা সম্ভব? সম্ভব। দেখো, ইফ টি হাফ এ ইজ ইকাল টু টি হাফ বি, এটাতে তুমি এই কন্ডিশনটাতে এই দুটোকে বসিয়ে দাও, তাহলে দেখো তুমি পাবে হচ্ছে হলো বি নট এর ইনিশিয়াল মানে বি এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন শুড বি ইকুয়াল টু টোয়াইস অফ এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন। এটার মানেটা কি তুমি ভালো করে দেখো, অরিজিনালি যে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটা ছিল সেটাই যে রেশিওটা ছিল সেই রেশিওটা যদি তুমি রাখো তাহলে কিন্তু হয়ে যাবে। এখানেও কনসেন্ট্রেশন যদি 1 মোল থাকে তার সাথে 2 মোল বি রিয়াকশন করে, তাহলে প্রথম থেকেই যদি ওটা দিয়ে দাও তাহলে কোনো প্রবলেম নেই। মানে টি হাফ ইকো, এখানে আমি আরেকটা জিনিস লিখবো এখান থেকে, সেটা হলো half lives of reactants are equal if original concentrations are in ratio of original concentrations are in ratio of stoichiometric coefficient। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। ঠিক আছে, আমি কোনো পয়েন্ট তোমাদের বাদ দিচ্ছি না, কারণ একটা পয়েন্ট বাদ চলে গেলে ক্ষতিটা তোমাদের হবে যদি হয়ে যায় বাই চান্স। আমি তাই জন্য চেষ্টা করছি কোনো জিনিস যেন বাদ না যায়। ঠিক আছে, আচ্ছা কালকে যদি আমাকে বলে যে এই গ্রাফটাও করে নেওয়া যেতে পারে, কনসেন্ট্রেশন মানে সিএ অথবা এ উইথ রেসপেক্ট টু তোমার টাইম অফ কমপ্লিশন উইথ রেসপেক্ট টু টাইম 100%, এটা কি হবে? ঠিক আছে, এটা কি হবে? এটা কি তুমি বলতে পারবে এটা কি হবে? কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট, সরি ভুল হয়ে গেছে একটুখানি, এটা কোশ্চেনটা দিয়েছে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টস, নেক্সট বলতে পারবে কিনা? জিরো অর্ডার রিয়াকশন। তো আমাদের আগে লিখতে হবে, দেখো লেখো এ গিভস প্রোডাক্ট, চাপ নেই লিখলাম। আচ্ছা, আমাদের এখানে টি 100%-এর একটা ফর্মুলা আমরা জানি, টি 100%-এর ফর্মুলা হলো এ মানে অরিজিনাল কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই কে, যদি এটা আমার কোনো কাজে লাগছে না। আচ্ছা, টি 100% তো এটাই থাকবে যা আছে, ঠিক। প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি হয় তোমরা জানো, এটা যদি এ মাইনাস এক্স হয় তাহলে প্রোডাক্টের কনসেন্ট্রেশন তো এক্স হয়, তাহলে যত টাইম যায় প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ে, তাই না? যত টাইম যায় প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ে। আর এই যে এক্সটা হয় এটার সঙ্গে একটা টি এর রিলেশনশিপ আমি করেছি এবং আমি ওটা বোধহয় আন্ডারলাইন করে রেখেছি, দেখছি আমি, এই দেখো এক্স ইজ ইকাল টু কেটি, এটা তো প্রোডাক্টেরই কনসেন্ট্রেশন ছিল, তাই না? দিস ওয়াজ দ্য প্রোডাক্ট না, প্রোডাক্টের কনসেন্ট্রেশন তো টাইমের সাথে লিনিয়ারলি বেড়েছিল এবং এটা আমি করেও রেখেছি দেখো, তাহলে আমি ওটাকে ইউজ করব। তো প্রোডাক্টের কনসেন্ট্রেশন মানে আমার এখানে এক্স বাড়বে, ঠিক আছে, বাড়বে, সিম্পল বাড়বে, এটা টাইমের সাথে। এই যে টি, এটা হলো টি 100%, ঠিক আছে, আমার একটু মিস্টেক হয়েছে এখানে, এটা হলো সরি, সেটা হচ্ছে হলো এটা হলো টাইম, টাইমের সাথে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট। সো এত অবধি বাড়বে কোনো অসুবিধা নেই, দিস ইজ হোয়াট, দিস ইজ টি 100% মানে কমপ্লিশন টাইম। তারপরে কি হবে? তারপরে প্রোডাক্টের কনসেন্ট্রেশনে কোনো চেঞ্জ হবে না, কারণ রিয়াক্ট্যান্ট শেষ হয়ে গেছে, রিয়াক্ট্যান্ট শেষ হয়ে গেছে। হ্যাঁ, কোশ্চেনটা এইরকম হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো এবার? ভালো কোশ্চেন কিন্তু, হ্যাঁ, মানে যদি এরকম ভাবে দেয় যে টি 100% কোনটা এখানে মার্ক করো, এরকম যদি কোনো কোশ্চেন দেয় তখন কোশ্চেন কিভাবে ফ্রেম হবে সেটা কিন্তু পরবর্তী বিষয়। আগে এটা ভাবতে হবে যে এটা তুমি বুঝতে পেরেছো কিনা, বুঝতে পারলে কোশ্চেন ফ্রেম হলে তুমি করে দেবে, ঠিক আছে, ডান। নেক্সট দাঁড়াচ্ছে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো যদি কোনো গ্যাসিয়াস রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট থাকে, যদি কোনো গ্যাসিয়াস রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট থাকে, ঠিক আছে,
আমি এখানে তো আর লিখতে পারছি না, পরেরটাতেই লিখি। গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্ট অর প্রোডাক্টস যদি এরকম থাকে, যদি এটা আমরা কিন্তু আগেও ডিসকাস করেছি, বোধহয় ফার্স্ট ক্লাস এটা ডিসকাস করেছি, এরকম কেসে পার্শিয়াল প্রেশারও চলে আসে, আবার তোমার কনসেন্ট্রেশনও চলে আসে। সো যদি এরকম হয় কোনো একটা হেটেরোজিনিয়াস গল্প আছে, গ্যাসও আছে আবার সলিউশনও আছে, সেরকম ক্ষেত্রে আমরা কিভাবে রিলেট করব? মনে রাখবি এটা আমরা কিন্তু আগেও কথা বলেছি, মোলস দিয়ে রিলেট করব। এই পয়েন্টটা দিয়ে আজকের ক্লাস আমি শেষ করছি। আর কোনো পয়েন্ট সেই অর্থে বলা নেই আমার এখানে, ঠিক আছে? আমরা এখানে মোলস দিয়ে এটাকে রিলেট করব যদি আমাদের কোনো গ্যাসিয়াস রিয়াকশান হয়, এবং ডেফিনেটলি সেই ক্ষেত্রে এই গ্যাসিয়াস রিয়াক্ট্যান্টসগুলোর কেসে আমার কনস্ট্যান্ট প্রেশার, এটা লিখে রাখ, টেম্পারেচার প্রেশার, কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশারে আমার যদি কাজ হয় তাহলে আমি মোলস দিয়ে রিলেট করব। ঠিক আছে, সব কিছু মোলস দিয়ে রিলেট করবো, মানে হাফ লাইফ যদি হয় তাহলেও কি দিয়ে রিলেট করব? মোলস দিয়ে রিলেট করব আমি। হাফ লাইফ উইল বি ডিফাইন্ড ইন টার্মস অফ মোলস, নট ইন টার্মস অফ কনসেন্ট্রেশন, যদি গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্টস হয় কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশারে। ঠিক আছে, ওকে, ডান। তো আশা করি এত অবধি সবার কাছে ক্লিয়ার। এরপরে আমরা নেক্সট ফার্স্ট অর্ডার কাইনেটিক্স পড়বো। আগে এইটুকু জিনিস, পুরো জিনিসটা আবারও বলছি, এতক্ষণ যদি লিখে না থাকিস তাহলে খুব বড় ভুল করেছিস। লিখে লিখে পড়তে হবেই এই চ্যাপ্টারে, ঠিক আছে? মন দিয়ে লিখে লিখে পড়লে এই চ্যাপ্টারে ফুল মার্কস পাবি, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। এই বলে আজকের ক্লাস শেষ করলাম। গুড নাইট এভরিবডি।